নমস্কার, রানার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সাথে কথা বলার জন্য পেয়েছি রঞ্জিত সুর। উনি এপিডিআর মানবাধিকার সংগঠন, যেটা দীর্ঘ 50 বছর ধরে কাজ করছে, তার শীর্ষস্থানে রয়েছেন। রাজ্য স্তরে পরিবর্তনের ফলে কি মানবাধিকার কিছু পরিবর্তন দেখা যাচ্ছে? মানে মানবাধিকার আন্দোলনের কিছু পরিবর্তন কি লক্ষ্য করতে পেরেছেন? মানে বাম আমল বা বর্তমান শাসক যারা আছেন তাদের পরিপ্রেক্ষিতটা যদি ব্যাখ্যা করেন। দেখুন, আমার নিজের যেটুকু আমরা খুব মাইনেটলি খেয়াল করে যেটা বলতে পারি, যে কেন্দ্রে একটা এরকম মানে প্রবল শক্তি একটা মানে রিপ্রেসিভ গভর্নমেন্ট যদি থাকে এবং রাজ্যে যদি অন্য সরকার থাকে, এবং সেক্ষেত্রে কিছুটা রিলিফ রাজ্যগুলোর থেকে, রাজ্য সরকারের কাছ থেকে পাওয়ার একটা তৈরি হয়। এইখানে তৃণমূল প্রথম দিকে যত ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ একটা ভয়ঙ্কর নিপীড়ক হিসেবে কাজ করছিল, সেটা দুটো কারণে এখন সেটা তাদের মানে কিছুটা তারা এটা কমাতে বাধ্য হয়েছে। এক হচ্ছে বিরোধী রাজনৈতিক দল অনেক সংগঠিত হয়েছে, তাদের সবসময় চাপের মধ্যে মানে থাকতে হচ্ছে। আর দ্বিতীয়ত মানে কেন্দ্রের একটা মানে ভয়, ওই বিরোধী রাজনৈতিক দল কেন্দ্রের জায়গায় ক্ষমতা হারানোর ভয়। প্রথম দিকে এই জায়গাটা ছিল না, ক্ষমতা হারানো একচেটিয়া ছিল। 2011 থেকে যদি দেখে, 2011 থেকে প্রথম 5 বছর তৃণমূল মানে প্রথম কয়েক মাস বাদ দিলে ভয়ঙ্কর একটা অ্যাগ্রেসিভ শক্তি, কোনো ধরনের কোনো মানে গণতান্ত্রিক কার্যকলাপ করাটা খুব কঠিন ছিল। কিন্তু ক্রমাগত সেই চাপ মানে দ্বিতীয়ত আরেকটা দিকে হয়েছে, প্রথম দিকে যে দ্বিধা দ্বন্দ্ব, একটা অংশ প্রথম দিকে গণতান্ত্রিক আন্দোলনের মধ্যেই ছিল যে সবে নতুন সরকার, পরিবর্তনের সরকার এসছে, এখনই এর বিরুদ্ধে আন্দোলন করার দরকার নেই, সরকারকে সময় দেওয়া হোক ইত্যাদি ইত্যাদি বলে আন্দোলনের মধ্যেই প্রচুর ফাটল, প্রচুর ভাঙন, মানুষ কিছুটা সময় দিতে, হ্যাঁ কিছুটা সময় দিতে, এটা একটা মানে কি বলবো, একটা খুব ডমিনেন্ট একটা চিন্তা সেই সময় গণতান্ত্রিক আন্দোলনে খুব খুব ক্ষতি করেছে, খুব ভাঙন ধরিয়েছে। সেই সময় যখন সরকার মানে সবে ক্ষমতায় এসছে, সেই সময় মানে সরকারের উপর চাপ তৈরি করে যা কিছু আদায় হয়েছে, যেমন বন্দি মুক্তির প্রশ্নে যদি ধরি, এই সরকারের প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে তারা রাজনৈতিক বন্দীদেরকে মুক্তি দেবে। কিন্তু আমরা সেই সময় যখন এটা মানে এপিডিআর এর এটা হচ্ছে একটা অত্যন্ত প্রাথমিক কাজ, এপিডিআর জন্মলগ্ন থেকে বা এপিডিআর এর জন্মই হচ্ছে বন্দি মুক্তি আন্দোলনের মধ্যে দিয়ে। এপিডিআর এই কাজটা শুরু করেছিল ক্ষমতায় আসার আগে, যেমন 77-এ বামফ্রন্ট আসার আগে সময়ও করেছিল, এই সময়ও শুরু করেছিল, কিন্তু সেই আন্দোলনটা ভেঙে গেল মানে একটা কিছুদিন এগোনোর পরে ঠিক এই প্রশ্নে যে এই নতুন সরকার তাকে সময় দেওয়া হোক করে আন্দোলনটা ধারটা কমে গেল এবং সরকার বন্দি মুক্তি মানে একজনকে রাজনৈতিক বন্দীকে মুক্তি দিল না, নানা ধরনের কমিটি তৈরি করে, নানা ছলচাতুরি করে ব্যাপারটাকে নষ্ট করে দিল। সেইটুকু একটা অন্য সরকার, কেন্দ্রে আর রাজ্যে যদি ভিন্ন সরকার থাকলে কিছু রিলিফ পাওয়া যায়। কিন্তু পশ্চিমবাংলা সরকারের যে মানসিক যে জায়গাটা বা যে মিটিং মিছিল করতে না দেওয়া, নজরদারি, মানে এমন কোনো অ্যাক্টিভিস্ট আপনি পাবেন না যার উপরে মানে যার মোবাইল থেকে যার মানে তার উপরে 24 ঘন্টার নজরদারি নেই। এই নজরদারি চালানো, তার নানাভাবে চাপ সৃষ্টি করা যাতে সে তাদের হয়ে কাজ করে, সংগঠনগুলোকে মানে ভেঙে দেওয়া, যেটা খুব মানে এই সরকার, যেটা বামেরা মানে একটা স্তরে বামেরা স্বাভাবিক প্রক্রিয়াতে হয়েছিল, করেছিল কিনা আমি জানি না, কিন্তু আমরা দেখেছিলাম যারা বামফ্রন্টের পক্ষের লোক ছিল তারা একটা স্তরে সংগঠনগুলোকে ডিস্টার্ব করেছে, ভেঙেছে, বেশ কিছুদিন কাজ করতে দেয়নি, সেই 77-এও আমরা এটা দেখেছি। কিন্তু এই সরকার যে বিভিন্ন যে এই ধরনের সংগঠনগুলো, তাদেরকে ভেতরে বাইরে তাদেরকে ভেঙে দিয়েছে, যে তাদের পক্ষে যে নাগরিক সমাজ, তার এরা যেটাকে পরবর্তীকালে একটা ব্যঙ্গাত্মক শব্দে রূপান্তরিত হয়ে গেল যে সুশীল সমাজ, যে এই সুশীলদেরকে ব্যবহার করে নানাভাবে প্রচুর সংগঠনকে নষ্ট করে দিয়েছে, আন্দোলনগুলোর ধারকে নষ্ট করে দিয়েছে, যে এদেরকে নানা কমিটিতে নিয়ে নানা ধরনের পুরস্কার, নানা প্রলোভন, নানা সরকারি কমিটি পদ, এগুলো দিয়ে তারা মুভমেন্টটাকে নষ্ট করেছে। এই প্রাসঙ্গিকভাবে যদি একটা কথা জিজ্ঞেস করি, যে সুশীল সমাজের কথা বললেন এবং মানবাধিকার আন্দোলনের ক্ষেত্রে দেখা যায় যে সুশীল সমাজ এবং মানবাধিকার আন্দোলন অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু সুশীল সমাজ বাদে যে অন্য সমাজ রয়েছে তাদের কাছে মানবাধিকার এই বিষয়টা ততটা হয়তো আলোকিত নয়।
তো সেই বিষয়টাকে কিভাবে দেখবেন? মানে খুব একটা গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা ঠিক এইখানটাতে আমরা খুব গভীরে বিষয়টাকে চর্চা করার চেষ্টা করছি গত কয়েক বছর ধরে। আমি যেটা বলছিলাম যে এই যে বিশ্বায়নের পর থেকে যে পরিবর্তন, এই পরিবর্তনের থেকে আপনি এই সুশীল সমাজ বা বুদ্ধিজীবী অংশ, প্রফেশনালস, পেশাদার যারা, তাদের এই যে বলছিলাম তাদেরও মনোজগতে একটা আশা আকাঙ্ক্ষার জায়গাতে একটা বড় পরিবর্তন ঘটেছে। সেইখান থেকে আমরা চাইলেও এই মুহূর্তে এই যে নাগরিক আন্দোলন বা সিভিল সোসাইটি মুভমেন্ট যেভাবেই বলুন, বা সুশীল সমাজ যে আন্দোলনগুলো সরকার বিরোধী একটা একটা যে বিকল্প চিন্তাকে সমাজে রাখা, বা আমি আরো নির্দিষ্ট করে বলবো যে প্রতিষ্ঠান বিরোধিতার যে ভূমিকা আমরা বুদ্ধিজীবীদের কাছে ট্র্যাডিশনালি দেখে আসছি। রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ আমাদের চোখের সামনে, যদি আমরা যারা রবীন্দ্রনাথ বন্দি মুক্তি আন্দোলন, রবীন্দ্রনাথ বাংলা ভাগের বিরুদ্ধে রাস্তায় নামা, বহু কিছু করেছে। আমরা জাফর সাথে উদাহরণ আমাদের বুদ্ধিজীবীরা নিজেরাই প্রচুর ব্যবহার করেছে। কিন্তু সেইখানে বিশ্বায়নের পর থেকে এখানে একটা বিরাট পরিবর্তন ঘটেছে। আমরা সেই জায়গা থেকে একটা বিকল্প আমরা খুব খুঁজছি। আমাদের এটা মনে হয়েছে যে এইটা এখন আমরা যে কাজটা কিছু চেষ্টাও করছি, যে ইন্ডিভিজুয়াল রাইট যেগুলো হরণ বা এই যে সিভিল রাইটসের যে প্রশ্নগুলো, কালা কানুন, বন্দি মুক্তি, জেলে রিপ্রেশন, জেলে বিনা বিচারে আটক, এগুলো আমাদের প্রাথমিক কাজ। সেই কাজগুলোকে বজায় রেখে সেখান থেকে থ্রাস্ট না সরিয়ে আমরা কমিউনিটি রাইটসের উপরে আমরা খুব একটু অনুসন্ধান করছি, চেষ্টা করছি। যে সুন্দরবনের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, সুন্দরবনের যারা মৎস্যজীবী, বনজীবী, এবং যারা এই যে মৎস্যজীবীদের একটা অংশ পরিবারের যারা মধু সংগ্রহ করে, যে মৌলে যাদেরকে বলা হয়, যে তাদের অধিকারের উপরে ভয়ঙ্করভাবে সংকোচন হচ্ছে। প্রথমত ওই বাঘের এলাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে, যে ওই যেটাকে বলে প্রোটেক্টেড যে এলাকা, সেটাকে বাড়িয়ে মানুষকে জঙ্গল থেকে বাইরে নিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত নদীতে নামার, যে মাছ ধরার যে অধিকার, সেখানে এক ধরনের পাস চালু করেছে এবং একদম সংখ্যা নির্দিষ্ট করে দিচ্ছে যে এর বেশি মানুষ মাছ ধরতে পারবে না, কাঁকড়া ধরতে পারবে না, বা এর বেশি মানুষ বনে গিয়ে মধু সংগ্রহ করতে পারবে না। এই যে ট্র্যাডিশনাল যে রাইটগুলো যে গোটা কমিউনিটির ছিল, মৎস্যজীবী অ্যাজ এ কমিউনিটি যদি দেখি, এই রাইটগুলো কিন্তু ভয়ঙ্করভাবে প্রান্তিক মানুষদের কেড়ে নেওয়া হয়েছে। এইরকম প্রায় সর্বত্র, আদিবাসীদের ক্ষেত্রে গোটা দেশেই আমরা আপনি দেখতে পারি এদের এই প্রান্তিক মানুষদের এই অধিকারগুলো, কমিউনিটির রাইট নিয়ে আমরা কিছু কাজ করার চেষ্টা করছি। যে সুন্দরবন ক্ষেত্রে, বা আমরা রিসেন্টলি দুটো খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে গঙ্গার ভাঙন। মুর্শিদাবাদে দেখবেন শামশেরগঞ্জ এলাকা, মালদার বিস্তীর্ণ এলাকা, সেই ভাঙন আপনারা কল্পনা করতে পারবেন না। সেখানে মানুষের ঘর বাড়ি, স্কুল, অফিস, গোটা স্কুল বাড়ি চলে যাচ্ছে ভেতরে। এবং সেইখানে রাষ্ট্রের উদাসীনতা, এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস বলতে এক ধরনের আমরা যেটাকে বুঝি যে রাষ্ট্র গুলি করে মারছে, পুলিশ দিয়ে পেটাচ্ছে, কিন্তু এটাকে আমরা কিভাবে দেখব? এটা কি রাষ্ট্রের সন্ত্রাস না? এই যে রাষ্ট্রের ভয়ঙ্কর উদাসীনতা, আপনার ঘর বাড়ি, জীবিকা, স্কুল, অফিস সব চলে গেছে, রাষ্ট্র উদাসীন, আপনার কোনো বিকল্প ব্যবস্থা নেই। তো এই যে জায়গাগুলো মানুষের এই যে ভয়ঙ্কর বিপন্নতাটা, আমরা এটাকেও কিছুটা এদের অধিকার চেতনাটা জায়গায় ধরার চেষ্টা করা, এটা একটা করছি। বা ভারত বাংলাদেশ যে সীমান্ত, এই সীমান্ত এলাকাতে আমরা বেশ কিছুদিন ধরে, আপনি বেশ গত কয়েক বছর ধরে বিএসএফ এর অত্যাচার, এবং তারা সবই কিন্তু কৃষক পরিবার। আপনি জানেন বিএসএফ এর এলাকা 50 কিলোমিটার এখন বাড়িয়ে দিয়েছে। এই যে 50 কিলোমিটার তো ছেড়েই দিলাম, 8-10 কিলোমিটার এলাকা তারা একেবারে কৃষকদের প্রায় কোনো অধিকারই নেই, থাকছে না। এই যে কৃষকদের, অথচ সবটাই বেআইনি, যে বিএসএফ এর আইনেও এরকম কোনো প্রভিশন নেই। ভারতবর্ষের রাষ্ট্র কাঠামোর যত আইন আছে কোথাও প্রভিশন নেই। পুলিশ শুধু বিএসএফ গান পয়েন্টে এটা করে যাচ্ছে, এবং যে আমাদের রাজ্য প্রশাসন সেটাকে মুখে এত কথা বলছে, এত বক্তৃতা দিচ্ছে, কিন্তু তারা কার্যত তারা পুরোপুরি সাহায্য করছে। বিএসএফ এর সন্ত্রাস, ভাঙন, এই সুন্দরবনের কমিউনিটি যে গোটা কমিউনিটির যে অধিকার হরণ, এইগুলোকে আমরা কিছুর কাজ করার আমরা
খুবই বলতে পারেন পরীক্ষামূলকভাবেই আমরা চেষ্টা করছি। কারণ আমাদের এটা মনে হয়েছে যে এই যে বুদ্ধিজীবী যে অংশটা, যে অংশটার সঙ্গে ওই সিভিল রাইটস মুভমেন্ট বলুন বা মানবাধিকার আন্দোলন, মানে আপনি যেটা বললেন একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এই অংশটা বিশ্বায়নের পরে মানে একটু তাদেরও আশা আকাঙ্ক্ষার বদল ঘটেছে। আমরা এক্ষুনি চাইলেও মানে এটা তাদেরকে পাবো না, কিন্তু সেই চেষ্টাটা আমরা ক্রমাগত করছি। আমরা এখানকার যারা মানে আমরা যেটাকে বলি যে যারা লিটল ম্যাগাজিন করে, ছোট পত্র পত্রিকা, ছোট সংবাদ মাধ্যম, মানে তারা যাতে কাজ করে, তাদের একটা আকাঙ্ক্ষা থাকে মানে সমাজের জন্য কিছু করা বা একটা বিকল্প চিন্তা তাদের থাকে, তাদের সঙ্গে একটা ইন্টারাকশন ক্রমাগত করে তাদেরকেও মানে আমাদের ভাবনা চিন্তা আদান প্রদান করা আমাদের পাশে। আমরা বলি যে এরা হচ্ছে আমাদের স্বাভাবিক মিত্র। অধিকার আন্দোলনে স্বাভাবিক মিত্র হচ্ছে যারা লিটল ম্যাগাজিন করে, ছোট পত্র পত্রিকায় লেখে, কবিতা লেখে, ছোট সংবাদ মাধ্যমে, তাদের সঙ্গে ক্রমাগত আমরা ইন্টারাকশন করে তাদেরকে সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। আবার সঙ্গে সঙ্গে আমরা আবার এখানে যারা প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী, যারা অপর্ণা সেনের মতো বুদ্ধিজীবী, তাদের সঙ্গেও আমরা তাদেরকে দিয়েও মানে মিটিং মিছিল করানো খুবই অল্প করে, তারা রাজি করানোই খুব মানে কঠিন। এখন আগে তারা মানে পিডিআরের প্রোগ্রামে এখানকার প্রায় সব বুদ্ধিজীবী খুব সাগ্রহে আসতেন, কিন্তু এখন মানে 10টাতে চেষ্টা করলো হয়তো 1টাতে তারা আধ ঘন্টার জন্য রাজি হয়। খুব কঠিন এখন রাজি হয় না, দুটো কারণে। এক হচ্ছে নিজেদের আশা আকাঙ্ক্ষা, দুই হচ্ছে রাষ্ট্রের চোখ রাঙানি। মানে এই রাষ্ট্রের চোখ রাঙানিও একটা খুব, কারণ আমাদের প্রোগ্রামে আসলে যে কেন্দ্রীয় সরকার থেকে যে অনুদানটা বিভিন্ন নাট্য দল বা শিল্পী গোষ্ঠী পায় বা রাজ্য সরকারের থেকে যে অনুদান পায়, সেগুলো নিয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনা থাকে। আর এখানে যেটা বললাম না, আপনার মনোজগতে একটা বিশাল পরিবর্তন। আপনি এখানকার অধিকাংশ নাটকের দল, খুব কম যারা বাইরে, তারা সরকারি অনুদান নিয়ে কাজ করে। শিল্পী সাহিত্যিকদের একটা বড় অংশ নানাভাবে সরকারি মানে যারা গোষ্ঠী তৈরি করে নানাভাবে সরকারি অনুদান নিয়ে কাজ করে, যার ফলে যেটা হয় ভেতর থেকে একটা ক্ষয় ঘটে যায়। এটা যতই ভালো লোক হোক, যতই প্রগ্রেসিভ চিন্তা হোক, কিন্তু আপনি যদি অনুদান নির্ভর হন সরকারের উপর বা কোনো কর্পোরেট অনুদান নির্ভর হন, সেখানে ভেতর থেকে ক্ষয়টা হয়। এই ক্ষয়টা হয়েছে, এই ফাইটটাও আমরা ইডিওলজিক্যালি পলিটিক্যালিও যেমন আমরা করার চেষ্টা করছি, বিভিন্ন মিটিং মিছিলে বা এনে তাদের সঙ্গে এগুলো নিয়ে বিতর্ক করার চেষ্টা করছি, কিন্তু আমরা ওই বিকল্পটাকে আমাদের ভীষণভাবে আমরা এই ছোটদের কাছে পৌঁছে ছোটদের সঙ্গে ইন্টারাকশন করে চেষ্টা করছি। কিন্তু সেই চেষ্টার ব্রেক থ্রু যে বিরাট কিছু আমরা করতে পারছি তা নয়, কিন্তু নানা ফর্মে মানে একদম মানে নিচুতলার মানুষ যারা, তাদের অধিকার চেতনাটা তৈরি করে তাদেরকে অধিকার আন্দোলনে যুক্ত করা, মৎস্যজীবীদেরকে অধিকার আন্দোলনে যুক্ত করা খুবই কঠিন কাজ। বা প্রান্তিক যে কৃষক, তাকে অধিকার চেতনার সঙ্গে সেই কৃষকদের নিজের সমস্যা নিয়ে সেটা মুভ করতে হবে, কিন্তু বিএসএফ এ তার প্রচন্ড যন্ত্রণা। আমরা কুচবিহারে যখন আমরা বিএসএফ নিয়ে মুভ করলাম, আমরা এবার যে আমাদের আবার প্রোগ্রাম আছে, সেখানে খুব অল্প আয়াসে প্রচুর লোক জুটে গেল, কিন্তু যে আবার যখন আমরা সরে আসার পরে যে মানে আক্রমণটা নামে, সেটাকে রেজিস্ট করার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল প্রশাসন কেউ সাহায্য করে না, মেরে গুম করে দিচ্ছে, বডি গুম, খুঁজেই পাওয়া যায়নি বডি, কিচ্ছু করতে পারেনি, কারণ যে পরিবারের তারা নালিশ করতে রাজি এখানে, এবং শাসক দল, লোকাল পুলিশ সব মিলে একটা টাকা পয়সার লেনদেন করে ব্যাপারটা ধামাচাপা। আপনি কিভাবে মানে এগোবেন? অন্তত একটা প্রাথমিক তাকে এফআইআরটা তো করতে হবে, পারিনি। তো এই নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা মানে কি বলবো কাজ করার চেষ্টা করছি। এখনো পর্যন্ত কোনো সরাসরি কোনো দিশা বা কোনো একটা মানে কি বলবো নতুন কিছু খুঁজে পাওয়া, সেটা মানে এইরকম বলার কোনো সুযোগ নেই, কিন্তু আমরা চেষ্টা করছি মানে নানা ফর্মে। একটা কথা বলি, সেটা যেটা আপনি বলছিলেন, একটা খুব গুরুত্বপূর্ণ জয় এটাকে বলবো, সেটা হচ্ছে এই যে সম্প্রতি বাঘের আক্রমণে, দীর্ঘকাল ধরে আপনারা বাঘ বিধবাদের গল্প আপনারা শুনেছেন, সুন্দরবনে বাঘের আক্রমণে প্রচুর মানুষ মারা যায়, তাদের পরিবারগুলো কার্যত ভেসে যায়, এবং কোনো ধরনের সরকারের আইন থাকা সত্ত্বেও কোনো মানে ক্ষতিপূরণ পাওয়া এগুলো কিচ্ছু পায় না। এবং যখনই সেটা মারা যায় তখন সরকার বলে এরা কোর এরিয়ায় ঢুকে পড়েছিল, সেই জন্য কিছু পাবে না। সম্প্রতি আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, এটা সম্প্রতি কলকাতা হাইকোর্টে
আমাদের উদ্যোগে একটা মামলা করে একজনকে দিয়ে, ওখানকার একজন ওই বাঘ বিধবাদের মামলা করিয়ে একটা খুব ভালো জাজমেন্ট, খুবই ভালো জাজমেন্ট, যে কোর এরিয়াতে মারা যাক আর যেখানেই মারা যাক, বাঘের আক্রমণে যদি মারা গিয়ে থাকে বা কোনো জীবজন্তুর আক্রমণে মারা গিয়ে, সাপের কামড়ে যদি মারা গিয়ে থাকে, হাতির আক্রমণে যদি মারা গিয়ে থাকে, তাহলে রাষ্ট্র তাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য। এটা একটা বড়, হ্যাঁ, এমনকি সে যদি জীবিকার প্রয়োজনে সে আইন ভেঙেও থাকে, তাহলেও রাষ্ট্র তাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য। মানবিক দিকটা এইটাকে রাষ্ট্র, মানে আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য খুবই ভালো একটা জাজমেন্ট দিয়েছে, এবং সরকারকে আমরাও খুব মানে সংগঠিতভাবে চাপটা তৈরি করে সরকার খুব দ্রুতই অন্তত একটা কেসে ক্ষতিপূরণ দিয়েছে। কিন্তু এরকম এই মুহূর্তে আমাদের কাছে একটা বিশাল সংখ্যায় মানে রয়েছে, সেগুলোকে নিয়ে মুভ করা। এবার সরকার নিজে খুব কনসিয়াসলি সেগুলো সার্কুলার বদল করা, আইন বদল করার চেষ্টা করছে। তো সেটা আরেকটা লড়াই আবার সেই এখন তারা কমিউনিটির মানুষরা যদি এগিয়ে এসে আমাদের সঙ্গে যোগ দেয়, শুধুমাত্র আদালত দিয়ে হবে না, ওই একটা দুটোই হবে। যদি প্রশাসনের উপর সঙ্গে সঙ্গে যদি চাপটা তৈরি করা যায়, তাহলে নাহলে আদালতের আদেশ কার্যকরী হবে না। সেই জন্য আমরা ওখানে একটা কনসিয়াসনেস তৈরি করার জন্য খুবই চেষ্টা করছি। এই প্রাথমিক সাফল্যটুকু এসছে, এবার বাকিটাকে আমাদের করতে হবে। আমরা মুর্শিদাবাদেও খুব চেষ্টা করছি, ভাঙন এবং বিএসএফ কৃষক, উত্তরবঙ্গে কুচবিহার, তুফানগঞ্জ এইসব এলাকায় আমরা চেষ্টা করছি। উত্তরবঙ্গে আমরা খুব মনোযোগ দিয়ে এবার কাজটাকে ধরার চেষ্টা করছি। সেটা যেমন বিএসএফ এ রয়েছে, তেমনি সামগ্রিকভাবে উত্তরবঙ্গটা আপনার যদি একটু আলাদাভাবে কখনো মানে আমরাও এখন ধরে উঠতে পারিনি। আমরা দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গে এটা মানে খুবই তফাৎ, খুবই মানে অধিকারের প্রশ্নে বলুন, ইস্যুর প্রশ্নে বলুন, দৈনন্দিন জীবনযাপনের প্রশ্নে বলুন, সেগুলোকে ধরে কাজ করা আমরা একটু আরো মানে ছানবিন করছি এখনো, যে নির্দিষ্ট করে কোন কোন ইস্যু নিয়ে করা, সেটাকেও আমরা একটু চেষ্টা করছি ধরার। আমাদের সম্মেলন আছে, এবার আমরা উত্তরবঙ্গে সম্মেলন করছি মালদাতে 2nd and 3rd মার্চ। সেখানের মধ্যে দিয়ে আর একটু মানে সাম অফ করে আমরা আবার পরবর্তী উত্তরবঙ্গেও আমাদের জোর দেওয়ার ইচ্ছা আছে দক্ষিণবঙ্গের সঙ্গে। এইভাবে পথ চলা চলতে থাকুক। হ্যাঁ, আপনাদের সহযোগিতা খুবই দরকার। আমাদের সঙ্গে ছিলেন রঞ্জিত সুর। নমস্কার। অন্য কোনো দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে